ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে আকাশের মেঘে বর্ষার সে ঘনঘোর রূপ আর নাই। মেঘের রং ফিরিতে আরম্ভ হইয়াছে, রৌদ্রের রঙেও পরিবর্তন দেখা দিয়াছে। গত বৎসরের অনাবৃষ্টি ও অজন্মার পর এবার বর্ষা হইয়াছে ভালো। মাঠে ধানের রং কসকসে কালো, আর ঝাড়ে গোছেও সুন্দর পরিপুষ্ট। দেশে একটা প্রশান্ত ভাব। গৃহস্থ বাড়িতে পূজার কাজ পড়িয়া গিয়াছে। মাটির গোলা গুলিয়া ঘর নিকানোর কাজটাই প্রথম আরম্ভ হইয়াছে। ওইটাই হইল মোটা কাজ এবং হাঙ্গামার কাজ। তাহার পর খড়ি ও গিরিমাটি দিয়া দুয়ারের মাথায় আলপনা দেওয়া আছে, খইমুড়ি ভাজা আছে, মুরকি নাড়ুন ভিয়ান আছে। পূজায় কাজের কি অন্ত আছে? চাটুজ্জে বাড়ির গিন্নি বলেন, মা ও মেয়ের হল 10 হাত। তারপর সঙ্গে আছে মেয়ে ছেলে সাঙ্গপাঙ্গ। আমার 2 হাতে উদ্যোগ করে কি কুলিয়ে উঠতে পারি? আজ চাটুজ্জে বাড়িতে প্রথম মাটির ছোপ গড়িয়ে চণ্ডীমণ্ডপে কারিগর আসিয়া গিয়াছে। প্রতিমাতে আজ প্রথম মাটি পড়িবে। বালতিতে করিয়া রাঙামাটি গোলা হইয়াছে। বাড়ির বউ এবং ঝিউরি মেয়েরা গাছকোমর বাঁধিয়া হাতে সোনার অলঙ্কারের উপর ন্যাকড়া জড়াইয়া বসিয়া আছে। প্রতিমাতে মাটি পড়িলে হয়। গিন্নি বলিলেন, ওরে যা তো, কেউ দেখে আয় তো, দেরি কত, ছেলেগুলো সব গেল কোথায়? একটি মেয়ে বলিল, সব গিয়ে ঠাকুর বাড়িতে বসে আছে। সত্যি, সব ছেলে তখন চণ্ডীমণ্ডপে ভিড় জমাইয়া বসিয়াছিল। বুড়া মিস্ত্রি কুমারিশ তখন লম্বঝম্প করিয়া চৌকিদারের সঙ্গে বকাবকি করিতেছিল। বলি, তোর বৃত্তিগুলো আমাকে দিবি? তোর আজ আমি করব কেন শুনি? চৌকিদার কালাচাঁদ বলিল, ওই দেখো, আগ করো কেন গো? ও মাটি আনতে গেলে কেউ দেয় নাকি? বলে গাল দিয়ে ভুল ভাগিয়ে দেব না? বলি, রাত্রিরে হাঁক দিতে বেরিয়ে নুকিয়ে খানিকটে আনতে পারো নাই? না হাঁকাই দাও নাই রাত্রিরে? ওই দেখো। কি বলে দেখো? হাঁক না দিলে হয়? একবার করে তো বেরোতেই হয়। তা তুমি যে আসবে আজ, তা কি আমাকে বলেছিলে? জানবো কি করে? ভুল হয়ে গিয়েছে। চাটুজ্জে গিন্নি বাহিরের দরজায় দাঁড়াইয়া বলিলেন, কুমারিশ, বলি হলো তোমার? মেয়েরা যে গোলাগুলে বসে আছে গো, আর বকা বকি। শীর্ণ খর্বাকৃতি মানুষ কুমারিশ। হাত পাগুলি পুতুল নাচের পুতুলের মতো সরু এবং তেমনি দ্রুত ক্ষিপ্র ভঙ্গিতে নড়ে, আর চলেও সে তেমনি খড়গতিতে। কুমারিশ গিন্নিমায়ের কথা শেষ হইবার পূর্বেই তার স্বরে চিৎকার করিয়া আরম্ভ করিল, আর বলেন কেন মা, কালাচাঁদকে নিয়ে আমি আর কাজ করতে পারবো না। কোনো উদ্যোগ নাই, মাথা নাই, মুন্ডু নাই, হাত নাই, পা নাই। আমি আর কি করব বলুন? বলিতে বলিতেই সে গিন্নিমায়ের নিকটে আসিয়া গড় হইয়া একটি প্রণাম করিয়া একেবারে প্রশান্ত কণ্ঠস্বরে বলিল, তারপরে ভালো আছেন মা? ছেলেপিলেরা সব ভালো? বাবুরা সব ভালো আছেন? দিদিরা বৌমারা সব ভালো আছেন? গিন্নিমা হাসিয়া বলিলেন, হ্যাঁ, সব ভালো আছে। তোমার বাড়ির সব ছেলেপিলে? কথা কাড়িয়া বলা কুমারিশের অভ্যাস। সে আক্ষেপপূর্ণ কণ্ঠে আরম্ভ করিল, আর বলেন কেন মা, হাম, পেটের অসুখ, জ্বর সব পৈলট্ট খেলছে মা। ডাক্তার বদ্যিতে ফকির করে দিলে। তারপর আবার অত্যন্ত প্রশান্তভাবে সে বলিল, শুনলাম ছোটবাবু এসেছেন ফিরে, বড় আনন্দ হলো। তা এইবার বৌমাকে নিয়ে আসুন, সব ঠিক হয়ে যাবে। ছেলে মানুষ, বুদ্ধির দোষে একটা।
তা সব ঠিক হয়ে যাবে। গিন্নিমা সমস্ত প্রসঙ্গটা চাপা দিয়া বলিলেন, তোমার আর দেরি কিসের শুনি? বউরা মেয়েরা গোলা দিয়ে চান করবেই বা কখন, খাবেই বা কখন? কুমারীশ বলিল, আর দেরি কি, সব ঠিক হয়ে গিয়েছে, কেবল এই বেশের আগমনে আগুনের মাটি লাগে কিনা তাই। সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর তাহার পঞ্চমে উঠিয়া গেল, তাই শুনুন, কেন ওই বেটা বাউটিকে যে মাটি কই, বাবু ভুলে গিয়েছেন। এ আমি কি করি বলুন দেখি, যাই আমি আবার দেখে নিয়ে আসি। উদ্যোগ নাই, আয়োজন নাই, আমারই হয়েছে এক মরণ। বলিয়া সে অত্যন্ত দ্রুত বেগে এবং অনুরূপ দ্রুত কণ্ঠে বকিতে বকিতে ওই মাটির সন্ধানে পথ ধরিল। আমারই হয়েছে এক দায়, যাই এখন কোথা পাই বেশ্যের বাড়ি দেখি। হারামজাদা বাউরি বলে গাল দেবে। আরে গাল দেবে কেন? কই আমাকে গাল দেয় না কেন? যত সব। দক্ষিণে তো সেই মামুলি 12 টাকা। 12 টাকায় কি মাথা কিনে নিয়েছে আমার? পারবো না, জবাব দিয়ে দেব। খাতির কিসের বাপু অত? গণ্ডগ্রাম হইলেও পল্লীগ্রাম। এখানে শহর বাজারের মতো প্রকাশ্যভাবে ব্যবসায় অবলম্বন করিয়া কোনো রূপজীবিনী বাস করে না। তবে নিম্নশ্রেণীর জাতির মধ্যে কলঙ্কিনীর অভাব নাই। গ্রামের পূর্ব উত্তর কোণাংশে ডোম পল্লী। এই ডোমেদের পুরুষেরা করে চুরি, মেয়েরা করে দেহ লইয়া বেশাতি। মা বাপ লইয়া সংসারের গৃহাচ্ছাদনের আবরণ দিয়া প্রকাশ্যেই তাহারা সব করিয়া থাকে। কুমারী সেই ডোমপল্লীতে প্রবেশ করিয়া ডাকিল, বলি, কই গো সব দিদিরা, সব কই গেলি কোথা গো সব? অদূরে একটা গাছতলায় 4-5টি মেয়ে জটলা করিয়া বসিয়া হি হি করিয়া হাসিয়া উহার গায়ে ঢলিয়া পড়িতেছিল। কুমারীশের কণ্ঠস্বরে ধ্বনিতে সকলে চকিত হইয়া ফিরিয়া চাহিল। একজন বলিয়া উঠিল, ওলো সেই পোড়ামুখ আইচেল, সেই মিস্ত্রি মাটি নিতে আইচে মুখ পোড়া। বলিতে বলিতে সে হাসিয়া ভাঙিয়া পড়িল। সঙ্গে সঙ্গে অপর সকলেও উচ্ছ্বসিত কৌতুকে হাসিয়া একটা মত্ত কোলরোল তুলিয়া দিল। এই যে সবে বসে রয়েছিস, তারপর সব ভালো আছিস তো দিদিরা? রং নিয়ে আসিস, যাস সব যাস। এবার ভাদু কেমন গড়ে দিয়েছিলাম তা বল। কুমারীশ এক মুঠা মাটি সংগ্রহ করিয়া লইয়াই তাহাদের কাছে আসিয়া দাঁড়াইল। একটা মেয়ে কৃত্রিম রাগ দেখাইয়া বলিয়া উঠিল, মাটি নিতে আইছ বুঝি তুমি? কেনে লিবে শুনি? লে লে কেড়ে লে মুখ পোড়ার হাতে, লে কেড়ে লে। কুমারীশ একরূপ ছুটিয়াই পথে নামিয়া অত্যন্ত খরবেগে চলিতে আরম্ভ করিয়া বলিল, প্রতিমে হবে দিদি, প্রতিমে হবে, যেও সব, রং দেব, তুলি দেব, যেও সব, পদ্ম আঁকবে দরে। মেয়েরা আবার হাসিয়া ভাঙিয়া পড়িল। একজন বলিল, ধর বুড়োকে ধর। একজন বলিল, সবাইকে রং দিতে হবে কিন্তু। কুমারীশ চলিতে চলিতে ঘন ঘন ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, হ্যাঁ, সেই রং দেবার সময় সে একটা বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল। চাটুজ্জে বাড়িতে মেয়েরা হুলুধ্বনি দিয়া গোলা দেওয়া আরম্ভ করিল। মেয়েদের মধ্যে সে এক আনন্দের খেলা। গোলা দেওয়ার নাম করিয়া উহাকে কাদা মাখাইবে, নিজেও ইচ্ছা করিয়া মাখিবে। বেলা 2 প্রহর 2.5 প্রহর পর্যন্ত কাদা মাখামাখি করিয়া ঘাটে গিয়া মাথা ঘষিয়া জল তোলপাড় করিয়া তবে ফিরিবে। সমস্ত বৎসরের মধ্যে তাহাদের একটা পরম প্রত্যাশিত উৎসব। বাড়ির বড় মেয়ে একটা টুলের উপর দাঁড়াইয়া গোলার প্রথম ছোপটা দেওয়ালে টানিয়া দিবার সঙ্গে সঙ্গে মেজ মেয়ে বড় ভাতৃজায়ার গায়ে কাদা ছিটাইয়া দিয়া বলিল,
তোমার মুখে গোলা দিয়ে নিকোতে হবে আগে, তুমি বাড়ির বড় বউ। বড় বউ কিন্তু প্রতিশোধে মেজ ননদের গায়ে কাদা দিল না, সে বড় ননদের গায়ে গোলা ছিটাইয়া দিয়া বলিল, তারপর বাড়ির বড় মেয়ে। বড় মেয়ে হাতের কাদা গোলা ন্যাকড়ার তেনাটা থপ করিয়া মেজ বউয়ের মুখের উপর ফেলিয়া দিয়া বলিল, তারপর আমাদের মেজ গিন্নি। মেজ বউ টুলের উপর বড় ননদের দিকে মুখ করিয়া মুখখানি বেশ উঁচু করিয়াই ছিল। ন্যাকড়ার নেতাটা থপ করিয়া আসিয়া তাহার মুখের উপর যেন সাটিয়া বসিয়া গেল। পরম কৌতুকে সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। ঠিক এই সময়েই একটি সুন্দরী তরুণী আসিয়া কাদাগোলা লইয়া মেজ ননদের গায়ে ছিটাইয়া দিয়া বলিল, তোমায় কে দেওনি বুঝি? মেয়েদের হাসি কলরোল থামিয়া গেল। পরস্পরের মুখের দিকে চাহিয়া সকলে যেন বিব্রত হইয়া উঠিল। মেয়েটি বলিল, আমাকে বুঝি ডাকতে নেই বর্দি? আমি বলে কত সাধ করে বসে আছি। বড় বউ বলিল, ছোট বউ, তুমি ভাই মাকে জিজ্ঞেস করে কাদায় হাত দাও। মাকে জিজ্ঞাসা করিতে হইল না, চাটুজ্যেগিনী নিজেই আসিয়া পড়িয়াছিলেন। তিনি ছোট বউকে সেইখানে দেখিয়া বলিলেন, তুমি কাদায় হাত দিও না বৌমা, অমূল্য দেখলে অনর্থ করবে না, কেলেঙ্কারির আর বাকি রাখবে না, তুমি সরে এসো। ছোট বউয়ের মুখখানি ম্লান হইয়া গেল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সরিয়া আসিয়া একপাশে দাঁড়াইয়া রহিল। মেয়েদের কলরবের উচ্ছ্বাসে পূর্বেই ভাটা পড়িয়াছিল, তাহারা এবার কাজ করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। বড় মেয়ে অত্যন্ত বিরক্তি ভরে বলিল, সেই থেকে একটা বই নেতা দেওয়ালে উঠল না, নে নে নেতা দে না, বড় বউ। ঠিক এই সময়ে কুমারীশ চিৎকার করিতে করিতে আসিয়া বলিল, টুল নাই, মোড়া নাই, আমি কি তাল গাছে চড়ে মাটি দেব? কই গিনিমা কই? একটা টুল চাই যে মা, একটা টুল না হলে আমি তো এই 1.5 হাত মানুষ। বাড়ির চারিপাশ অনুসন্ধান করিয়া গিন্নিমা বলিলেন, আর একটা টুল আবার গেল কোথা? তুমি জানো বড় বৌমা? কুমারীশ বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে ছোট বউয়ের মুখের দিকে চাহিয়া বলিল, এ বউটি কে গিন্নিমা? গিন্নিমা বিরক্ত হইয়া বলিলেন, ছোট বৌমা। তুমি এখনো দাঁড়িয়ে আছো মা? ছি, বারবার বলে তোমাকে পারলাম না, যাও উপরে যাও। ছোট বউ ঘোমটাটা টানিয়া দিয়া ধীরে ধীরে চলিয়া গেল। কুমারীশ বলিল, ইনি আমাদের ছোট বৌমা? আহা, এই যে সাক্ষাৎ দুর্গা ঠাকুরুন গো, এমন চেহারা তো আমি দেখি নাই। আহা হা, এমন লক্ষ্মী ঘরে থাকতে ছোটবাবু আমাদের, ছি 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 ছি। গিন্নিমা অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, কুমারীশ, তুমি এসেছো প্রতিমে করতে, তোমার ওসব কথায় কাজ কি বাপু? ও বড় বৌমা, টুল আর একটা গেল কোথায়? কুমারীশ বারবার ঘাড় নড়িয়া অপরাধ স্বীকার করিয়া বলিল, তা বটে, আপনি ঠিক বলেছেন, হ্যাঁ তা বটে, আমাদের ও কথায় কাজ কি? হ্যাঁ হ্যাঁ তা বটে, তা আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আহা, এমন মুখ তো আমি। বাধা দিয়া গিন্নিমা বলিলেন, তুমি যাও কুমারীশ, আমি টুল পাঠিয়ে দিচ্ছি, দাঁড়িয়ে গল্প করো না, যাও আপনার কাজ করো গায়। আগে হ্যাঁ, এই যে আমার বলে কত কাজ পড়ে আছে, 27খানা প্রতিমে নিয়েছি, আমার বলে মরবার অবসর নেই। কুমারীশ যে উচ্ছ্বসিত হইয়া বলিয়াছিল, আহা, এ যে সাক্ষাৎ দুর্গা ঠাকুরন গো, সে কথাটা অতিরঞ্জন নয়, তবে উচ্ছ্বাসটা হয়তো অশোভন হইয়াছিল। চাটুজ্জে বাড়ির ছোট বধূটি সত্যি অতি সুন্দরী মেয়ে,
সকলের চেয়ে সুন্দর তাহার মুখশ্রী, বড় বড় চোখ, বাঁশির মতো নাক, নিটোল দুইটি গাল, ছোট্ট কপালখানি, কিন্তু চিবুকের গঠন ভঙ্গিটি সর্বোত্তম। ওই চিবুকটি মুখখানিকে অপরূপ শোভন করিয়া তুলিয়াছে। কিন্তু এত রূপের অন্তরালে লুকানো ছিল মেয়েটির দগ্ধ ললাট। তাহার এমন শুভ্র স্বচ্ছ রূপের অন্তরালে নির্মল জলতলের পঙ্কস্তরের মতো সে ললাট যেন চোখে দেখা যাইত। 5 বৎসর পূর্বে ছোট বধূ যমুনার বয়স তখন 12। সে তখন সবে বাল্যজীবনের অনাবৃত সবুজ খেলার মাঠ হইতে কৈশোরের কুঞ্জবনে প্রবেশ করিয়াছে। তখনই তাহার এ বাড়ির ছোট ছেলে অমূল্যের সহিত বিবাহ হয়। অমূল্যর বয়স তখন 24। বাড়ির অবস্থা সচ্ছল, খানিকটা জমিদারি আছে, তাহার উপর মায়ের সর্বকনিষ্ঠ সন্তান, সুতরাং তাহার স্বেচ্ছাচারী হইবার পক্ষে কোনো বাধা ছিল না। সকাল হইতে সে কুস্তি, মগুর, লাঠি লইয়া কাটাইয়া 10 রুটি অথবা পরোটা খাইয়া বাহির হইত স্নানে। পথে সাহাদেব দোকানে খানিকটা খাঁটি গিলিয়া স্নানান্তে বাড়ি ফিরিত বেলা 2টায়। তারপর আহার ও নিদ্রা। সন্ধ্যায় আবার বাহির হইয়া ফিরিত 12টায় অথবা আরও খানিকটা পরে। তখন সে আর বাড়ির দুয়ার খুঁজিয়া পাইত না। মা তাহার জাগিয়া বসিয়া থাকিতেন। গ্রামেও তাহার বিরুদ্ধে অভিযোগের অন্ত ছিল না। আজ ইহাকে প্রহার, কাল তাহার মাথা ফাটাইয়া দেওয়া, কোনোদিন বা কাহারও গৃহে অনধিকার প্রবেশ প্রভৃতি নানা ধরনের বহুবিধ অভিযোগ। এই সময়েই প্রথম পক্ষ বিয়োগের পর খুঁজিয়া পাতিয়া এই সুন্দরী যমুনার সহিত তাহার বিবাহ হইল। কিন্তু ফুলশয্যার রাত্রেই সে যমুনাকে নির্মমভাবে প্রহার করিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। কয়দিন পরেই গেল গঙ্গা স্নান করিতে। সেখানে এক যাত্রিনীর উপর পাশবিক অত্যাচার করার জন্য অত্যাচারীকে হত্যা করার অপরাধে তাহার কয় বৎসর জেল হইয়া যায়। তারপর এই মাসখানেক পূর্বে অমূল্য বাড়ি ফিরিয়াছে। সঙ্গে সঙ্গে যমুনাকেও আনা হইয়াছে। 5 বৎসর পূর্বে সেদিন এজন্য চাটুজ্জে বাড়ির মাথাটা লজ্জায় মাটিতে নত হইয়া পড়িয়াছিল, কিন্তু ধীরে ধীরে সে লজ্জা বেশ সহিয়া গিয়াছে। মাটিতে যে মাথা ঠেকিয়াছিল সে আবার ধীরে ধীরে উঠিয়াছে। এখন অমূল্যকে লইয়া শুধু অশান্তি আর আশঙ্কা। অশান্তি সহ্য হয়, কিন্তু আশঙ্কার উদ্বেগ অসহনীয়। পাছে সে আবার কিছু করিয়া বসে, এই আশঙ্কাতেই সকলে সারা হইয়া গেল। সকলে আশঙ্কা করিয়াই খালাস, কিন্তু সে আশঙ্কা নিবারণের দায়িত্ব ওই বধূটির উপর আসিয়া পড়িয়াছে। তাই বধূটির প্রতি সতর্কবাণীর অন্ত নাই। অহরহ তাহাকে সকলে সে কথা স্মরণ করাইয়া দেয়। যমুনা ভয়ে ঠকঠক করিয়া কাঁপে। কুমারীশ রাত্রেও প্রতিমার গায়ে মাটি ধরাইতেছিল। তাহার ভাইপো যোগেশ হারিকেনের লণ্ঠনটি উঁচু করিয়া ধরিয়া দাঁড়াইয়াছিল। কুমারীশ প্রতিমার গায়ে মাটি দিতে দিতেও ভাবিতেছিল ওই বধূটির কথা। মেয়েটিকে তাহার বড় ভালো লাগিয়াছে। আহা, এমন সুন্দর মেয়ে, আর তাহার স্বামী কিনা এমন। সে এ বাড়িতে বহুদিন প্রতিমা গড়িতেছে। ওই ছোটবাবুকে সে ছোট ছেলেটি দেখিয়াছে। এইখানেই সে এমনই করিয়া প্রতিমাতে মাটি দিত, আর ছোট ছেলেটি বলিত, দেবে না মিস্ত্রি, দেবে না? সে বলিত, দেব গো, দেব। কবে দেবে? কাল। না, আজই দাও ও মিস্ত্রি। হ্যাঁ বাবু, এই ঠাকুর তো তোমার, আবার কার্তিক দিয়ে কি হবে? না, আমায় কার্তিক করে দাও। সে হাসিয়া বলিত, বাবু আমাদের খ্যাপা বাবু। সেই ছেলে এমন হইয়া গেল। গেল গেল, কিন্তু এমন সুন্দর মেয়ে। মিস্ত্রির চোখের সম্মুখে প্রতিমার মুখখানি যেন জল জল করিতেছে।
সে স্থির করিল ছোটবাবুর সঙ্গে দেখা হইলে হয়, সে তাহাকে বেশ করিয়া বলিবে। যোগেশ বলিল, কাকা, রাত হলো অনেক, আজ আর থাকুক। কুমারী অত্যন্ত চটিয়া উঠিল। থাকুক? কালও একবেলা এইখানেই কাটুক নাকি? বলি, প্রতিমেয় ২৭ খানা, তা মনে আছে? যোগেশ ক্লান্তভাবে বলিল, তা হোক কেনে, ওই দেখো চকিদার হাঁক দিচ্ছে। হাতের কাদার তালটা থপ করিয়া ফেলিয়া দিয়া কুমারিশ বলিল, ওই নে, মর্গা যে তারা দেখে নিগে, বুঝে নিগে সব, আমি আর কিছু পারব না। সে উঠিয়া আসিয়া বালতির জলে হাত ডুবাইয়া খলখল করিয়া ধুইতে আরম্ভ করিল। অপ অপ অ্যাও অপ। রাত্রির নিস্তব্ধতা ভেদ করিয়া শব্দ উঠিতেছিল। দৃপ্ত এবং উচ্চ কণ্ঠে শাসনবাক্য ধ্বনিত হইতেছে। কুমারিশ অকস্মাৎ অত্যন্ত খুশি হইয়া উঠিল, বলিল, তাই তো রে, চকিদারি তো বটে। খুব বলেছিল বাবা, রাত অনেক হয়েছে রে। রাত একেবারে সনসন করছে। নে, একবার তামুক সাজা দেখি। যোগেশ তামাক সাজাতে বসিল। অপ অপ কন হ্যায়, এও উল্লুক। মুহূর্তে সে চিনিল চাটুজ্জে বাড়ির ছোটবাবু, কিন্তু তাহার সে মূর্তি দেখিয়া ভয়ে তাহার প্রাণ কাঁপিয়া উঠিল। সে অতি ভক্তিভরে প্রণাম করিয়া বলিল, ছোটবাবু, প্রণাম, ভালো আছেন? লণ্ঠন, প্রতিমা, মাটি এবং কুমারিশকে একসঙ্গে দেখিয়া ছোটবাবুর মনে পড়িল। সে বলিল, মিস্ত্রি, তুমি মিস্ত্রি? কৃতার্থ হইয়া কুমারিশ বলিল, আগে হ্যাঁ, কুমারিশ মিস্ত্রি। লণ্ঠনের আলোটা তুলিয়া ধরিয়া বেশ করিয়া কুমারিশকে দেখিয়া বলিল, এ স্লাই ফক্স মেট এ হেন, স্লাই ফক্স মানে খ্যাকশিয়াল। মাটি দিচ্ছ? বেশ, মা জগৎবম্বা। মা গো মা। মিস্ত্রি তাহাকে খুশি করিবার জন্যই আবার বলিল, শরীর ভালো আছে ছোটবাবু? শরীর? নশ্বর শরীর, আয়রন ম্যান, লোহার শরীর। দেখো, এই দেখো। বলিয়া সে এবার তাহার ব্যায়ামপুষ্ট দৃঢ়পেশী একখান হাত বাহির করিয়া মুঠি বাঁধিয়া আরও শক্ত করিয়া মিস্ত্রির সম্মুখে ধরিল। দেখো, টিপে দেখো। অপ। মিস্ত্রি সভয়ে শিহরিয়া উঠিল। অমূল্য নিজের হাতের লাঠিটা প্রসারিত হাতখানায় আঘাত করিয়া বলিল, টমটম চালা দেগা, টমটম। এই পেতে দিলাম হাত, চালিয়ে দাও টমটম। কুমারিশ অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। ওদিকে পুকুরটার পাড়ে বাঁশবনে বাতাসের বেগে বাঁশগুলি দুলিয়া পরস্পরের সহিত ঘর্ষণ করিয়া শব্দ তুলিতেছে। ক্যাঁ ক্যাঁ, ক্যাট ক্যাট, নানা প্রকার শব্দ। অমূল্য লাফ দিয়া হাঁকিয়া উঠিল, অপ, কন হ্যায়, আও। বাঁশবনের শব্দ থামিল না। বায়ুপ্রবাহ তখনও সমানভাবে বহিতেছিল। অমূল্য হাতের লাঠিগাছটা আস্ফালন করিয়া বলিল, ভূত। মিস্ত্রি বলিল, আগে না, বাঁশ। আলবত ভূত, কিংবা সেনাল লোক ইশারা করছে। তারপর অত্যন্ত আস্তে এসে বলিল, সব খারাপ হয়ে গিয়েছে, সব চরিত্র খারাপ। ওই শালা যদ শালা বাঁশি বাজায়, শালা কেষ্ট হবে, শালা মারে ডান্ডা।
বাতাসের প্রবাহটা প্রবলতর হইয়া উঠিল। সঙ্গে সঙ্গে বাঁশের শব্দও বিচিত্রতর এবং উচ্চতর হইয়া বাজিতে আরম্ভ করিল। অমূল্য ক্ষিপ্ত হইয়া লাঠিখানা লইয়া সেই দিকে চলিল। অপ অপ অপ, আমাকে ভয় দেখাও শালা, শালা ভূত, আও আও, চালাও, অপ। মিস্ত্রি অবাক হইয়া অমূল্যকেই দেখিতেছিল। সহসা সে এক সময় ঊর্ধ্বলোকে, বোধ করি দেবতার উদ্দেশ্যেই দৃষ্টি তুলিতে গিয়া দেখিল শূন্যলোকের অন্ধকারের মধ্যে আলোকের দীর্ঘ ধারা ভাসিতেছে। সে দেখিল সম্মুখেই চাটুজ্জে বাড়ির কোঠার জানালায় আলো জ্বালিয়া জানালার শিক ধরিয়া দাঁড়াইয়া ছোট বধূটি। আলোকছটায় তাহাকে যে কেহ দেখিতে পাইবে সে খেয়াল বোধ করি তাহার নাই। সে উপরে আলোকশিখা জ্বালিয়া নিচে অমূল্যর সন্ধান করিতেছে। কুমারীশ বিষণ্ণ অথচ বিমুগ্ধ যুদ্ধ আরম্ভ করিয়া দিয়াছে। অপ অপ, আও আও আও, অপ বলিয়া হাঁক মারিতে মারিতে ঠাক ঠক শব্দে বাঁশের উপর লাঠি দিয়া আঘাত আরম্ভ করিল। যোগেশ আসিয়া কুমারীশের হাতে হুকাটি দিয়া বলিল, চলো, টানতে টানতেই চলো বাপু, যে মশা বাবা, এ যেন চাক ভেঙেছে, গা হাত পা ফুলে উঠল। কুমারীশ চকিত হইয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, ওগো বৌমা, গিনিমাকে ডেকে দাও বরং, ও কি। অত্যন্ত ক্ষিপ্রবেগে আলোটা সরিয়া গেল, সঙ্গে সঙ্গে জানালাটাও বন্ধ হইয়া গেল। কুমারীশ বলিল, ওগো, ও ছোটবাবু, ও ছোটবাবু। ছোটবাবুর কানে সে কথার শব্দ প্রবেশই করিল না। সে তখনও সমানে বাঁশবনের সহিত যুদ্ধ করিতেছে। যমুনার জীবন নিজের কাছে যে কতখানি অসহনীয় সে যমুনাই জানে, কিন্তু তাহার বহিঃপ্রকাশ দেখিয়া কিছু বোঝা যায় না। শরতের চঞ্চল চাঁদের মতো তখনই তাহার মুখ মেঘে ঢাকিয়া যায়, আবার তখনই সে উজ্জ্বল চাঞ্চল্যে হাসিয়া ওঠে। কিন্তু কুমারীশ মিস্ত্রির তাহার জন্য বেদনার সীমা রহিল না। সে মনে মনে হায় হায় করিয়া সারা হইল। দিন বিশেক পরে প্রতিমাতে মৃত্তিকা অর্থাৎ তুষমাটির উপরে কালো মাটি ও ন্যাকড়ার প্রলেপ লাগাইয়া মুখ বসাইয়া হাতে পায়ে আঙুল জুড়িয়া মাটির কাজ সারিবার জন্য কুমারীশ আসিয়া হাজির হইল। চাটুজ্জে বাড়িতে তখন পূজার কাজ লইয়া ব্যস্ততার আর সীমা ছিল না। মুড়ি ভাজার কাজ তখন আরম্ভ হইয়া গিয়াছে। পূজার কয়দিনের খরচ আছে, তাহার উপর বিজয়া দশমীর ও একাদশীর দিনের খরচ একটা প্রকাণ্ড খরচ। অন্তত 500 লোক আসিয়া আঁচল পাতিয়া দাঁড়াইবে। বড় বউ, বড় মেয়ে, মেজ বউ প্রকাণ্ড বড় বড় ধামায় মুড়ি ভরিয়া ঘরের মধ্যে তুলিতেছে। মেজ মেয়ে ভাঁড়ারের হাড়িগুলি বাহির করিয়া ঝাড়িয়া মুছিয়া আবার তুলিয়া রাখিতেছে। নূতন মশলাপাতি ভাণ্ডারজাত হইবে। ছোট বধূটিকে পর্যন্ত কাজে লাগানো হইয়াছে। সে বারান্দার এক কোণে বসিয়া সুপারি কাটিতেছে। কুমারীশ প্রতিমার গায়ে লাগাইবার জন্য পুরানো কাপড়ের জন্য আসিয়া উঠানে দাঁড়াইয়া কলরব করিতে আরম্ভ করিল। কই গিনিমা গেলেন কোথায়? এ কি বিপদ দেখো দেখি। এ গিনিমা গেলেন কোথা গো? ও গিন্নিমা। মুড়ির ধামাটা কাখে করিয়া যাইতে যাইতে বড় বউ বলিল, না বাপু, মিস্ত্রি দেখছি বাড়ি মাথায় করলে, তোমার কি আস্তে কথা হয় নাকি? বড় মেয়ে বলিল, মিস্ত্রি আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসে কিনা, ঘোড়া দাঁড়ায় না। কুমারীশ ঈষৎ লজ্জিত হইয়া বলিল, দিদি ঠাকুরন বলেছেন বেশ, ওটা আমার অভ্যেস। আমার শাশুড়ি কি বলতো জানেন? বলতো কুমারীশকে নিয়ে পরামর্শ করা বিপদ,
পরামর্শ করবে তো লোকে মনে করবে কুমারীশ আমার ঝগড়া করছে। বড় বউ অল্প হাসিয়া বলিল, তা যেন হলো, এখন কি চাই বলো দেখি তোমার? পাচিকা পাচুদাসী বলিল, চেঁচিয়ে গা মাথায় করে কুমারীশ। কুমারীশ অত্যন্ত চটিয়া গেল। তোর ঠাকরুন বড় ট্যাকট্যাকে কথা, না চাচালে এ বাড়িতে জিনিস পাওয়া যায়? পুরনো কাপড় চাই, তা ঠাকুরনরা জানে না কি? আমার তো বাপু এক জায়গায় বসে হাড়ি ঠেলা নয়, 27 খানা। বাধা দিয়া বড় বউ বলিল, সব ঠিক করে রেখেছি বাবা, গোছানো, পাঠ করা সব ঠিক আছে। তারপর চারিদিকে চাহিয়া দেখিয়া বলিল, কাকেই বা বলি? ও ছোট বউ, দাও তো ভাই, ওই কাঠের সিন্দুকের উপর ভাঁজ করা আছে এক পুটলি কাপড়। কুমারীশ তাড়াতাড়ি বড় বধূর নিকট আসিয়া চুপি চুপি কহিল, বড় বৌমা, ছোটবাবু এখনো তেমনি রাত করে আসে? বড়বধূ ভ্রুকুঞ্চিত করিয়া তাহার দিকে চাহিতেই অর্ধপথে সে নীরব হইয়া গেল। বড়বধূ বলিল, কেন বলো তো? এই না, বলি ঘরথাই হলো নাকি? মানে ছোট বৌমা আমাদের সোনার পুতুল, মা, চোখে জল আসে আমার। বড় বউ চুপি চুপি বলিল, আমাকে যা বললে বেশ করলে, কিন্তু ও কথা আর কাউকে শুনিও না মিস্ত্রি। মা শুনলে রাগ করবেন, ছোটবাবু শুনলে তো রক্ষা করবে না। বলিয়াই সে খালি ধামাটা সেইখানে নামাইয়া নিজেই কাপড় আনিতে অগ্রসর হইল। ইতোমধ্যে ছোট বউই কাপড়ের পুটলিটা বাহির করিয়া আনিয়া দাঁড়াইল। বড় বউ তাহার হাত হইতে পুটলিটা লইয়া কুমারীশের হাতে দিয়া বলিল, আর যদি লাগে তো মার কাছে এসে চাইবে, আমরা আর দিতে টিতে পারব না। ছোট বউ মৃদুস্বরে বলিল, আমাকে মেজ দিদির মতো একটা হাতি করে দিলে বলো না দিদি। কুমারীশ উচ্ছ্বসিত হইয়া উঠিল, সে তো আমি দিয়েছি মেজ দিদিকে, দেব দেব, 2 হাঁড়ি গড়ে এনে দেব, হাতির ওপর মাহুত শুদ্ধ। বড় বউ বলিল, ছোট বউ তুমি ঘরের ভেতর যাও। কুমারীশ, যাও বাবা, কাপড় তো পেলে, এবার যাও। কুমারীশ কাপড়ের পুটলিটা বগলে করিয়া বাহির হইয়া গেল। চণ্ডীমণ্ডপে তখন ছেলের দল এমন ভিড় জমাইয়া তুলিয়াছে যে যোগেশ এবং আর একজন অত্যন্ত বিব্রত হইয়া উঠিয়াছে। সে একজন মহিষের মুন্ডুটা তুলিয়া লইয়া পালাইয়াছে। কুমারীশ পিছন হইতে বলিল, মাটি করলে রে বাবা, মাটি করলে, কই কই 20 কাদা কই, দে দে, সব লাগিয়ে দে, ধর ধর যোগেশ, ধর সব। 20 কাদাকে ছেলেদের বড় ভয়, 20 কাদা গায়ে লাগিলে নাকি ঘা হয়, আর আর যে বিশ্রী গন্ধ। ছেলের দল ছুটিয়া সরিয়া গেল। কুমারীশ একটা মোটা তুলিতে গোবর ও মাটির তরল গোলা তুলিয়া ছিটাইতে ছিটাইতে বলিল, পালা সব, পালা এখন, সেই হয়ে গেলে আসবি সব। কিন্তু কিছুক্ষণ পরেই আবার 1-2টি করিয়া জমিতে আরম্ভ করিল। কুমারীশ একজনকে বলিল, কই তাবো কানো দেখি খানিক। রাত্রে জানালার উপর আলোটি রাখিয়া যমুনা একা বসিয়াছিল। সমস্ত বাড়ি নিস্তব্ধ। পূজার কাজে সমস্ত দিন পরিশ্রম করিয়া যে যাহার ঘরে শুইয়া পড়িয়াছে, বোধহয় ঘুমাইয়া পড়িয়াছে। একা ঘরে যমুনার শুইতে বড় ভয় করে। অমূল্য মদ খাইয়া ভীষণ মূর্তিতে আসিলেও সে আশ্বস্ত হয়, মানুষের সাড়া পাইয়া শুইবা মাত্র ঘুমাইয়া পড়ে। অমূল্যের অত্যাচার প্রায় তাহার সহিয়া আসিয়াছে। অমূল্যের প্রহারের চেয়ে আদরের তাহার প্রথম প্রথম বেশি ভয় হইত। সেও তাহার সহিয়া গিয়াছে, কিন্তু রাত্রির প্রথম দিকের এই নিঃসঙ্গ অবস্থায় তাহার ভয়ের আর অন্ত থাকে না। কেবল মনে হয় যদি ভূত আসে। ঘরের দরজা জানালা সমস্ত বন্ধ করিয়া প্রাণপণে চোখ বুজিয়া সে পড়িয়া থাকে। ঘরের মধ্যে আলোটা দপদপ করিয়া জ্বলিয়া দেয়।
আজ চণ্ডীমণ্ডপে মিস্ত্রিরা প্রতিমা গড়িতেছে। খানিকটা দূরেও জাগ্রত মানুষের আশ্বাসে সে জানালা খুলিয়া তাহাদের দিকে চাহিয়া বসিয়া আছে। লাগিতেছেও বেশ। উহারা গুজগুজ করিয়া কথা কহিতেছে, কাজ করিতেছে। একজন ছোট মিস্ত্রি কাঠের পীড়ার উপর মাটির নেচি দ্রুত পাক দিয়া লম্বা লম্বা আঙুলগুলি গড়িতেছে। একজন ছাঁচে ফেলিয়া মাটির গয়না গড়িতেছে, আর কুমারিশ প্রতিমার মুখগুলি গড়িতেছে। বাঁশের পাতলা টুকরা দিয়া নিপুণ ক্ষিপ্রতার সহিত ভ্রু চোখ মাটির তালের উপর ফুটাইয়া তুলিতেছে। ইহার পর মুখের উপর গঙ্গা মাটির প্রলেপ দিয়া মাজিবে। যমুনা ছেলেবেলায় কত দেখিয়াছে, সিমেন্ট করা মেঝের মতো পালিশ হইবে। বৌমা, জেগে রয়েছেন মা? যমুনা চকিত হইয়া উঠিল। মাথার ঘোমটাটা টানিয়া দিয়া সে একটু পাশে সরিয়া দাঁড়াইল। নিজেই একটু জিভ কাটিল। মিস্ত্রি দেখিয়া ফেলিয়াছে। আমি খুব ভালো হাতি গড়ে এনে দেব একজোড়া। দুটো মাটির ব্যারাকেটেও এনে দেব, তারই ওপর রেখে দেবেন। যমুনা সসংকোচে আবার আসিয়া জানালায় দাঁড়াইল। তারপর মৃদুকণ্ঠে বলিল, ব্রাকেট দুটোর নিচে দুটো পরি গড়ে দিও, যেন তারাই মাথায় করে ধরে ধরে আছে। কুমারিশ বলিল, না, দুটো পাখি করে দেব। পাখি উড়ছে, তারই পাখার উপর ব্যারাকেট থাকবে। যমুনা ভাবিতে বসিল কোনটা ভালো হইবে। কুমারিশ নীরবে কাজ করিতে আরম্ভ করিল। কয়েক মিনিট পরেই আবার সে বলিল, আর দুটো ঘোড়াও গড়ে এনে দেব বৌমা। যমুনা পুলকিত হইয়া বলিল, না, তার চেয়ে বরং দুটো চিংড়ি মাছ গড়ে দিও। এবার সে ঘুমটা সরাইয়া ফেলিল। যে গরম! চিংড়ি মাছ? আচ্ছা, ঘোড়াও আনবো, চিংড়ি মাছও আনবো, কিন্তু শিরোপা দিতে হবে মা। যমুনার মুখ ম্লান হইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, তুমি দুটো হাতি এনে দিও শুধু। কেন মা, শিরোপার কথা শুনে ভয় পেলে নাকি? সব এনে দেব মা, একখানি তোমার পুরানো কাপড় দিও শুধু, আর কিছু লাগবে না। অন্ধকার নিশুতি রাত্রে ধীরে ধীরে ভীত তরুণী বধূটির সহিত মিস্ত্রির এক সহৃদয় আত্মীয়তা গড়িয়া উঠিতেছিল, ওই দেবী প্রতিমাটির মতোই। অপ অপ, চলে আও, বাপকে বেটা হও তো চলে আও। অমূল্য হাসিতেছে। ভীত হইয়া মিস্ত্রি উপরের দিকে চাহিয়া বধূটিকে সাবধান করিতে গিয়া দেখিল অত্যন্ত সন্তর্পণে জানালাটি বন্ধ হইয়া আসিতেছে। সে আপন মনে কাজ করিতে বসিল। এই মিস্ত্রি! ছোটবাবু, পেন নাম? ওই শালা রমনা, শালা প্রেসিডেন্ট বাবু হইছে। শালা শালা মারবো এক ঘুষি। শালা ট্যাক্সও লিবে। শালা ফিস্টি করে খাচ্ছে পাঠা মাছ পোলাও। শালা হাম দেখে লেঙ্গে। কুমারিশ চুপ করিয়া রহিল। আজ শটান বাড়ির দরজায় গিয়া অমূল্য বদ্ধ ধারে লাথি মারিয়া ডাকিল, আও কন হ্যায়, খোল কেয়ারে। কিছুক্ষণ পরই যমুনার অবরুদ্ধ ক্রন্দনধ্বনি শোনা যায়। অমূল্য মারে এবং শাসন করে। চুপ চুপ বলছি, চুপ। পূজার দিন চারেক পূর্বে কুমারিশ আবার আসিয়া প্রতিমায় রং লাগাইয়া দিয়া গেল। যমুনার আনন্দের আর সীমা রহিল না। কুমারিশ একটা প্রকাণ্ড ডালায় করিয়া ব্রাকেট, হাতি, ঘোড়া, চিংড়ি মাছ, একজোড়া টিয়া পাখি পর্যন্ত আনিয়া তাহাকে দিয়া গিয়াছে। মা কিন্তু মুখ ভার করিয়া বলিলেন, অমূল্যকে না বলে এইসব কেন বাপু? তা এখন দাম কি নেবে বলো?
কুমারীশ পুলকিত হইয়া বলিল, দাম? এর আবার দাম লাগে নাকি মা? দেখুন দেখি, আমারও তো বৌমাও নেই। বড় মেয়ে হাসিয়া বলিল, সুন্দর মানুষকেই সবাই দেয়, আমরা কালো মানুষ। কুমারীশ প্রচণ্ড কলরব করিয়া উঠিল, আপনাকেও এনে দেব দিদিমণি, দেখুন দেখি, দেখুন দেখি, আপনি হলেন বড় দিদি। সে দ্রুত পদে পলাইয়া গেল। মা আবার বলিলেন, অমূল্যকে বলো না যেন বৌমা, যে মানুষ। রাত্রে সেদিনও যমুনা জানালায় বসিয়া মিস্ত্রিকে বলিল, ভারী সুন্দর হয়েছে মিস্ত্রি, ভারী সুন্দর। উচ্ছ্বসিত কুমারীশ বলিল, পছন্দ হয়েছে মা? যমুনা পুলকিত মুখে আবার ঘাড় নাড়িয়া বলিল, খুব খুব পছন্দ হয়েছে, হাতি দুটো মেজদির চেয়ে অনেক ভালো হয়েছে। তুমি একটু বসো মা, আমি চক্ষুদানটা করে আসি। লক্ষ্মীর হয়েছে, সরস্বতীর হয়েছে, এবার ঠাকুরনের চোখ মা। যমুনা ওই স্থানটির দিকেই চাহিয়া বসিয়া রহিল। এও কন হ্যায়, চুরি চুরি করেগা, ছেনালি করেগা, শালা মারেগা ডান্ডা, অপ অপ। কোন কল্পিত ব্যক্তিকে শাসন করিতে করিতে আজ একটু সকালেই অমূল্য আসিয়া উপস্থিত হইল। মা নিষেধ করিয়াছিলেন, কিন্তু যমুনা তাহাকে খেলনাগুলি না দেখাইয়া পারিল না। তাহার অন্তরও ছিল পুলকিত। তাহার উপর আজ অমূল্য আসিয়া তাহাকে আদর করিয়া বুকে টানিয়া লইল। যমুনা উচ্ছ্বসিত আনন্দে ডালার কাপড়খানা খুলিয়া তাহাকে পুতুলগুলি দেখাইয়া বলিল, কেমন বলো দেখি, খুব সুন্দর নয়? চিংড়ি মাছটা তুলিয়া অমূল্য বলিল, গলদা হ্যায়, মারেগা কামড়। যমুনা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ঘোড়াটা দেখিয়া অমূল্য বলিল, খেয়া বাত রে পক্ষীরাজ, চি। যমুনা বলিল, মিস্ত্রি আমাকে এনে দিয়েছে। মিস্ত্রি? স্লাই ফক্স, ওই খ্যাকশিয়ালি? এই মিস্ত্রি। সঙ্গে সঙ্গে সে জানালাটা খুলিয়া বলিল, গুড ম্যান, দ্য স্লাই ফক্স ইজ এ গুড ম্যান, আচ্ছা আদমি। সেই সঙ্গেই আবার জানালাটা বন্ধ করিয়া দিয়া যমুনাকে কাছে টানিয়া লইল। লজ্জায়, আক্ষেপে, আশঙ্কায় মায়ের অবস্থাটা হইল অবর্ণনীয়। দারুণ লজ্জায় চণ্ডী মণ্ডপে সমবেত প্রতিবেশীদের সম্মুখে আর মাথা তুলিয়া কথা কহিতে পারিলেন না। কোনো রূপে দেবকার্য শেষ করিয়া পলাইয়া আসিয়া বাঁচিলেন। কিন্তু বাড়িতেও তখন মৃদু গুঞ্জনে ওই আলোচনায় চলিতেছিল। বড় মেয়ে গালে হাত দিয়া ফিসফিস করিয়া বলিতেছিল, বড় বউ দুই চোখ বিস্ফারিত করিয়া শুনিতেছিল। মা জোর হাত করিয়া বলিলেন, তোমাদের পায়ে পড়ি মা, ও কথা আর ঘেটো না, ছি ছি ছিরে, আমার কপাল। বড় বউ বলিল, আমরা চুপ করলে আর কি হবে মা, পাড়াপড়শি তো গা টেপাটেপি করছে। বড় মেয়ে বলিল, মেয়ে মানুষ যার রূপ থাকে তাকে একটুকুন সাবধানে থাকতেও হয়, বাড়ির গিন্নিকেও সাবধানে রাখতে হয়। রামায়ণ পড়ো, মহাভারত পড়ো। বাধা দিয়া মা বলিলেন, দোহাই মা, চুপ কর, তোমাদের পায়ে ধরছি, অমূল্য শুনলে আর রক্ষে থাকবে না। ছোট বধূটি তখন উপরে বিস্ময় বিস্ফারিত নেত্রে আয়নাখানার সম্মুখে দাঁড়াইয়া ভয়ে ঠকঠক করিয়া কাঁপিতেছিল। মিথ্যা তো নয়, দেবী প্রতিমার মুখে যে তাহারই মুখের প্রতিবিম্ব। মেয়েমহলে সেই কথারই আলোচনা চলিতেছে। প্রতিচ্ছবি এত সুস্পষ্ট যে কাহারও চোখ এড়ায় নাই। দেবতার কাছে অপরাধ, মানুষের কাছে অপরাধ। অপরাধের বোঝা যমুনার মাথায় পাহাড়ের মতো চাপিয়া বসিয়াছে। তাহার উপর তাহার স্বামী। ভয়ে
সে থরথর করিয়া কাঁপিয়া উঠিল। কিন্তু যমুনার ভাগ্য ভালো যে অমূল্য পূজার কয়দিন বাড়িমুখই হইল না। গ্রামী পুজো বাড়িগুলোর বলিদানের খবরদারি করিতেই তাহার কাটিয়া গেল। হাঁড়ি কাঠে পাঠা লাগাইলে সে ঘাড়টা সোজা করিয়া দেয়, খানিকটা ঘি ঢালিয়া একটা থাপ্পড় মারিয়া বলে, লাগাও অপ। বলিদান হইলে ঢাকি ও ঢুলিদের মধ্যে লাঠি লইয়া পায়তারা নাচ নাচে। রাত্রে কোনোদিন লোকজনে ধরাধরি করিয়া তুলিয়া লইয়া আসে, কোনোদিন কোথায় পড়িয়া থাকে তাহার ঠিকানা কেহ জানিতে পারে না। বিজয়া দশমীর দিন কিন্তু কথাটা তাহার কানে উঠিল। কানে উঠিল নয়, সে সেদিন সচক্ষেই দেখিল। গ্রামেও সেদিন এই আলোচনাটা ওই ঢাকঢোলের বাদ্যের মতোই প্রবল হইয়া উঠিল। চাটুজ্জে বাড়ির বাউরি ঝি মাঝপথ হইতে ছুটিয়া আসিয়া বলিল, ওগো মা, দাদাবাবু আজ খেপে গিয়েছে। লাঠি নিয়ে সে যা করছে আর বলছে, আমার বউয়ের মতো আর অপ অপ করছে। বাড়ি শুদ্ধ শিহরিয়া উঠিলেন। সমস্ত বাড়িতে যেন একটা আতঙ্কের ছায়া নামিয়া আসিল। অমূল্যের এই কয়দিনের অনুপস্থিতিতে ও চৈতন্যহীনতার অবকাশে যমুনা খানিকটা সুস্থ হইয়াছিল, কিন্তু আজ আবার সেই আতঙ্কের আকস্মিক আগমন সম্ভাবনায় সে দিশেহারার মতো খুঁজিতেছিল পরিত্রাণের পথ। তাহার উপর সমস্ত গ্রামটা নাকি তাহার কথা লইয়া মুখর। এই লজ্জা সে রাখিবে কোথায়? আপনার ঘরে সে লুকাইয়া গিয়া বসিল দুইটা বাক্সের আড়ালের মধ্যে। নিচে বাড়ির মধ্যে ওই আলোচনায় চলিতেছে। পাশের বাড়িতেও ওই কথা। খোলা জানালাটা দিয়া যমুনা স্পষ্ট শুনিতে পাইল, ছি 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 ছি। কিছুক্ষণ পরই অমূল্য ফিরিল নাচিতে নাচিতে। অপ অপ। মা কই মা? পেরনাম করি। আচ্ছা, বউ করেছ মা? ফার্স্ট, চাকলার মধ্যে ফার্স্ট। দুর্গা মায়ের মুখ ঠিক বউয়ের মতো মা, দুর্গা প্রতিমে। এই ছোট বউ, এই কই ছোট বউ? কিন্তু কোথায় ছোট বউ? সমস্ত বাড়ির মধ্যে ছোট বউয়ের সন্ধান মিলিল না। সমস্ত রাত্রি অমূল্য পাগলের মতো চিৎকার করিয়া ফিরিল। পরদিন চণ্ডীমণ্ডপে পূজার খরচের জন্য রাজ্যের লোক আসিয়া জমিতেছিল। সকলে বৃত্তি পাইবে, নানা বৃত্তি, কাপড়, পিলসুজ, ঘড়া, গামছা, পূজার যত কিছু সামগ্রী, মায় নৈবেদ্য পর্যন্ত বৃত্তি বিলি হইবে। কুমারীশও এই গ্রামের মুখে আসিতেছিল। তাহার পাওনা অনেক। পরনে তাহার নতুন লাল পেরে কোরা কাপড়, গলায় কোরা চাদর, বগলে ছাতা, হাতে একটা পুটলিতে বাঁধা কয়টি মাটির পুতুল ও খেলনা। সে হন হন করিয়া গ্রামে প্রবেশ করিল। প্রতিমা বাহকের জল হইতে দেবী প্রতিমার খড়ের ঠাঁট তুলিয়া আনিয়া চণ্ডীমণ্ডপে নামাইয়া দিয়া বিদায়ের জন্য দাঁড়াইল। তাহারা চাহিল, মা, বিসর্জনের বিদায়ে আমাদের মুরকি নাড়ু। ঠিক এই সময়েই বাড়ির ঝিটা দেখিল বাড়ির খিড়কির ঘাটেই যমুনার দেহ ভাসিতেছে। তাড়াতাড়ি তোলা হইল বিবর্ণ সব দেহ। অমূল্য আছাড় খাইয়া কাঁদিয়া পড়িল। কুমারীশ বাড়ির মধ্যে প্রবেশ করিয়া বজ্রাহতের মতো দাঁড়াইয়া গেল।